ইকোসিস্টেম শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু আমরা কি জানি যে আসলে ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম বলতে বোঝায় এমন একটি সিস্টেম যেখানে প্রাণীর কমিউনিটি, উদ্ভিদের কমিউনিটি অবস্থান করবে এবং তারা তাদের যে ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো রয়েছে, যেরকম সূর্যালোক, পানি, বাতাস, মাটি ইত্যাদির সাথে ইন্টারঅ্যাক্ট করবে। অর্থাৎ এরকম একটা সিস্টেম যেখানে দুইটি অংশ থাকবে, একটি অংশ হচ্ছে জীব অংশ, অপর অংশটি হচ্ছে জড় অংশ, এবং এই জীব অংশ এবং জড় অংশ প্রতিনিয়ত পরস্পরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। একটা ইকোসিস্টেমকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটার ভিতরে কতগুলো অংশ আমরা দেখতে পাই। প্রথমে যেটা হচ্ছে যারা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য প্রস্তুত করে এবং সবার জন্য খাদ্য তৈরি করে, সেই অংশটা, এবং সেটাই হচ্ছে আমাদের উদ্ভিদ, এবং এদের উপর নির্ভরশীল থাকে প্রাইমারি কনজিউমার যাদেরকে বলা হয়ে থাকে, অর্থাৎ তৃণভোজী প্রাণীরা, যেরকম হতে পারে গ্রাস হোপার, যেরকম তৃণভোজী কোনো পাখি হতে পারে, হরিণ হতে পারে, গরু হতে পারে, এই ধরনের প্রাণী যারা উদ্ভিদের উপর ডিপেন্ড করে থাকে। এবং এর উপরে থাকে আরেকটি শ্রেণী যারা হচ্ছে সেকেন্ডারি কনজিউমার বলা হয়ে থাকে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়ে থাকে, যারা সেই প্রথম শ্রেণীর যে খাদক বা প্রাইমারি কনজিউমারদের উপরে নির্ভর করে থাকে। এবং যখন একটা উদ্ভিদ অর্থাৎ প্রডিউসার, উৎপাদক শ্রেণী, অথবা যখন প্রাইমারি কনজিউমার বা সেকেন্ডারি কনজিউমার মারা যায়, তখন কিন্তু আবার ডিকম্পোজাররা তাদেরকে একবারে ডিকম্পোজ করে মাটির সাথে মিশিয়ে দেয়। অর্থাৎ এখানে ডিকম্পোজার হিসেবে থাকে বিভিন্ন ধরনের মাইক্রোবস, যেরকম ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো মৃত উদ্ভিদ বা প্রাণীকে একবারে মাটির সাথে মিশিয়ে দেয় এবং মাটিতে মেশার পরে ডিকম্পোজিশনের মাধ্যমে তাদের শরীর থেকে যে প্রয়োজনীয় নাইট্রেটসগুলো রয়েছে, নাইট্রোজেনগুলো রয়েছে, সেটা অবমুক্ত হয় এবং সেগুলোকে আবার গ্রহণ করে থাকে উদ্ভিদ। উদ্ভিদ সেখান থেকেই খাদ্য গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রকৃতির জন্য খাদ্য উৎপাদন করে থাকে। অর্থাৎ এইভাবেই একটি বাস্তুতন্ত্র পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের কথা আমরা জানি। যদি আমরা প্রকারভেদ আলোচনা করি তাহলে বেশ কয়েকটি প্রকারের কথা বলতে পারি। যেরকম একটি হচ্ছে ফরেস্ট ইকোসিস্টেম, অর্থাৎ বন বাস্তুতন্ত্র। বন বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকবে, বিভিন্ন ধরনের প্রাণী থাকবে, এবং প্রাণী এবং উদ্ভিদের যে বৈচিত্র্য সেটাও কিন্তু অনেক বেশি হবে। কিন্তু এখানে ট্রফিক লেভেল বলে একটি কথা রয়েছে, অর্থাৎ উদ্ভিদগুলো হচ্ছে বিভিন্ন উচ্চতার হয়ে থাকবে। অর্থাৎ এই বিভিন্ন উচ্চতা হয়ে থাকার কারণে বিভিন্ন প্রাণী কিন্তু এই ট্রফিক লেভেলগুলোকে ব্যবহার করতে পারবে এবং পাশাপাশি উদ্ভিদও কিন্তু সূর্যালোকগুলো সহজে গ্রহণ করতে পারবে। তারপরে আমরা আসি ডেজার্ট ইকোসিস্টেমে। সেখানে কিন্তু একটা বিষয় থাকে যে উদ্ভিদ এবং প্রাণীগুলো যাতে অল্প পানিতে চলতে পারে সেই রকম একটা অভিযোজন কিন্তু তাদের থাকে, কারণ মরুতে অর্থাৎ ডেজার্টে কিন্তু পানির পরিমাণটা অত্যন্ত কম থাকে, আর প্রাণীগুলো সাধারণত হয়ে থাকে নিশাচর, নকটার্নাল, কারণ রাতের বেলায় টেম্পারেচার কম থাকে এবং তারা এই সময় চলাফেরা করলে তাদের এনার্জিটাকেও তারা কিন্তু সংরক্ষণ করতে পারে। এছাড়া আছে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে ঘাস থাকে এবং ঘাসের উপর নির্ভরশীল বিভিন্ন প্রাণী এবং তাদের উপর নির্ভরশীল কিছু মাংসাশী প্রাণী থেকে থাকে। তাছাড়া আছে টুন্ড্রা ইকোসিস্টেম। টুন্ড্রা ইকোসিস্টেমটা হচ্ছে অত্যন্ত ঠান্ডার একটা ইকোসিস্টেম। এখানে প্রাণীগুলো যাতে অত্যন্ত ঠান্ডার মধ্যে এবং উদ্ভিদগুলো যাতে অত্যন্ত ঠান্ডার মধ্যে অভিযোজিত হতে পারে এমন একটা পর্যায়ে তাদের মধ্যে থাকে। এবং এখানে আরেকটি মজার বিষয় থাকে যে প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য কিন্তু কম থাকে। এবং অবশেষে আমরা যেই ইকোসিস্টেমটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অর্থাৎ জলজ বাস্তুতন্ত্র। এখানে বিভিন্ন জলজ প্রাণী থাকে, পানির মধ্যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ থাকে এবং তাদের মিলেমিশেই কিন্তু এক ধরনের বাস্তুতন্ত্র তারা তৈরি করে থাকে।